সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের একেবারে শুরু চ্যাপ্টার ভেক্টরের জগতে। আমরা জানি পদার্থবিজ্ঞান ভৌত জগতের নিয়ম উদ্ঘাটনের জন্য নিয়োজিত। ভৌতবিজ্ঞানের নিয়ম জানতে হলে কি জানতে হয়? দেখো, প্রকৃতির নিয়ম জানতে হয়। আর পদার্থবিজ্ঞানের নিয়ম নীতি এবং সূত্রসমূহ কিসের সাহায্যে প্রকাশ করা হয়? কিছু রাশির সাহায্যে প্রকাশ করা হয়। হ্যাঁ, এই রাশি হলো ভৌত রাশি। এখন বস্তু জগতে যা কিছু আসে সব কিছুকে পরিমাপ করা হয় এই রাশি দিয়ে। আমরা এই রাশি নিয়েই কথা বলবো। আমি তোমাদের সাথে আছি নাজমুল ইসলাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজ, চুয়াডাঙ্গা। তাহলে কি হচ্ছে দেখো, বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যাবে সব কিছুকে আমরা কি বলবো? রাশি বলবো। হ্যাঁ, তো দেখি আমরা এখানে কিছু ঘটনা দেখে আসি। তাহলে বস্তু জগতে কি হচ্ছে? সমস্ত জিনিসপত্র দুই ভাগে বিভক্ত। কি কি? একটা হচ্ছে রাশি আর একটা হচ্ছে রাশি নয়, এরকম। তো রাশি ঘটনা আমরা দেখে আসি। যে আমরা এখানে কয়েকটা ঘটনা দেখতে পাচ্ছি। দেখো, টাইম, তারপর টেম্পারেচার, ডিস্টেন্স, ভলিউম। এরপরে দেখতে পাচ্ছি দেখো, হ্যাপিনেস, লাভ, স্যাডনেস, রিলেশনশিপ। তো এই ঘটনাগুলোর মধ্যে দেখো যে কিছু কিছু ঘটনা প্রকাশ করতে হলে কি করতে হচ্ছে? শুধু মানের প্রয়োজন হচ্ছে, দিকের প্রয়োজন হচ্ছে, ঠিক আছে? আবার কোনো কোনো ঘটনাকে আমরা অনুভব করতে পারছি, প্রকাশ করতে পারছি না। তাহলে জগতে যা কিছু পরিমাপ করা যাবে তাকে আমরা কি বলবো? রাশি বলবো। তাহলে বস্তু জগতে যা কিছু আমরা পরিমাপের যোগ্য তাকে আমরা কি বলবো? রাশি বলবো। আর যা কিছু পরিমাপ করা যায় না তাকে আমরা কি বলবো? এগুলো রাশি নয়, সেই হিসেবে আখ্যায়িত করব। তো পরিমাপ করার মধ্যে দেখছি কি আমরা? দেখো, এখানে আমরা সময়কে কি করতে পারি? সময়কে পরিমাপ করতে পারি, তাপমাত্রা পরিমাপ করতে পারি, ভলিউম পরিমাপ করতে পারি, ডিস্টেন্স কি করতে পারি? পরিমাপ করতে পারি। আবার আমরা কি হ্যাপিনেস পরিমাপ করতে পারি? আমরা হ্যাপিনেস অনুভব করতে পারি, তাই না? আবার লাভ অনুভব করতে পারি, স্যাডনেস অনুভব করতে পারি, রিলেশনশিপ কি করতে পারি? মেপে দেখাতে পারবো না? পারবো না। আমরা এটা অনুভব করতে পারবো। তাহলে এগুলোকে আমরা কিসের মধ্যে ফেলবো না? রাশির মধ্যে ফেলবো না। আমরা যে সমস্ত জিনিসকে পরিমাপ করতে পারবো তাদেরকে বলবো রাশি, আর যেগুলিকে পরিমাপ করতে পারবো না সেগুলিকে বলবো রাশির বাইরে। এখন এই যে রাশি যেগুলো পরিমাপ করতে পারবো বলেছি, আমরা জগতের সমস্ত রাশিকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলেছি। একটা নাম দিয়েছি স্কেলার রাশি, আর একটা নাম হচ্ছে ভেক্টর রাশি। তো আরও কয়েকটা ঘটনা দেখি আমরা। দেখো, এখানে সময়, তাপমাত্রা, মাস, ভলিউম, আরও কী কী আছে দেখি? ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট, ফোর্স, অ্যাক্সেলারেশন। তো এই দুইটা ঘটনার দেখো, দুই পাশে দুইটা জিনিস আমরা উপস্থাপন করেছি। এই উপস্থাপনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাম পাশে যেগুলো দেখা যাচ্ছে যে সময়, তাপমাত্রা, মাস, ভলিউম, এই রাশিগুলোকে প্রকাশ করার জন্য শুধুমাত্র কিসের প্রয়োজন হচ্ছে? তার মানের প্রয়োজন হচ্ছে, দিকের প্রয়োজন হচ্ছে না। সময় কত? 5 সেকেন্ড বলে দিচ্ছি আমরা। টেম্পারেচার কত?
30 ডিগ্রি সেন্টিগ্রেড বলে দিচ্ছি, ভলিউম কত 500 গ্রাম বলে দিচ্ছি, মাস কত 1 কেজি বলে দিচ্ছি। ঠিক আছে, আমরা এই রাশিগুলোকে পরিমাপ করার জন্য বা প্রকাশ করার জন্য কি হচ্ছে, শুধুমাত্র মানের প্রয়োজন হচ্ছে বলে এই রাশিগুলোকে আমরা বলবো কি রাশি, স্কেলার রাশি। তার অর্থ হচ্ছে যে সকল রাশিকে সম্পূর্ণ প্রকাশের জন্য শুধুমাত্র কার প্রয়োজন হচ্ছে, দেখো মানের প্রয়োজন হচ্ছে, কোনো দিকের প্রয়োজন হচ্ছে না। সময় 5 মিনিট, কোন দিকে সেটা বিবেচ্য বিষয় নয়। তাহলে এইখানে আমরা এই রাশিগুলোকে বলবো আমরা কি রাশি, স্কেলার রাশি। অপরপক্ষে যদি আমরা এই ডান পাশে খেয়াল করি, দেখো ভেলোসিটি যদি প্রকাশ করতে যাই তাহলে কি লাগবে, আমাদের মান এবং দিক উভয়ই লাগবে। সরণ বা ডিসপ্লেসমেন্ট প্রকাশ করতে হলেও মান এবং দিক উভয়ই লাগবে। ফোর্স, বল প্রয়োগ করেছি, কোন দিকে প্রয়োগ করেছি সেখানে এবং মান এবং দিক লাগবে। ত্বরণ প্রকাশ করতে হলে কি হবে, আমাদের মান এবং দিক দুটারই প্রয়োজন হবে। অর্থাৎ যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য দুইটা জিনিস দরকার, মান এবং দিক উভয়ের প্রয়োজন হবে, সে সকল রাশিকে আমরা কি ধরনের রাশি বলবো, ভেক্টর রাশি বলবো। তাহলে আমরা জগতের রাশিসমূহকে দুই ভাগে ভাগ করলাম, কি একটা হলো স্কেলার রাশি আর একটা হলো ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কি নিয়ে কাজ শুরু করলো, স্কেলার রাশি শুধুমাত্র তার মান নিয়ে কাজ শুরু করলো। আর ভেক্টর রাশি কি নিয়ে কাজ শুরু করলো, মান এবং দিক দুইটা নিয়ে কাজ শুরু করলো। এখন আমরা স্কেলার রাশির আর ভেক্টর রাশির কিছু প্রপার্টিজ দেখে আসি। দেখো, আমরা প্রথমে যদি দেখি স্কেলার রাশির প্রপার্টিজ, স্কেলার রাশি কি করে, একটু কালারটা চেঞ্জ করি নি। আমরা বলেছি দেখো, স্কেলার রাশি কেবলমাত্র কি দ্বারা নির্ধারিত হবে, মান দ্বারা নির্দেশিত হবে। আর ঠিক একইভাবে শুধুমাত্র যদি মানের পরিবর্তন হয় তাহলে স্কেলার রাশির পরিবর্তন হয়ে যাবে। স্কেলার রাশির যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি যত নিয়ম আছে সবগুলো গণিতের যে সাধারণ নিয়ম আছে সেই নিয়ম কি করবে, ফলো করবে। আর দুটা স্কেলার রাশির গুণফল শূন্য হতে পারবে না একটা কন্ডিশন ব্যতী রেখে। কী রকমের, যদি না অন্তত তাদের মধ্যে একটির মান শূন্য হয়। এই ধরো দুটো স্কেলার রাশি, একটা হলো 5 আর একটা 0, তার মানে দুইটা রাশির মধ্যে কমপক্ষে একটার মান হতে হবে কি 0, অথবা এই পাশেরটা 0 যদি বলি আমি, তাহলে কি হবে, 0 হবে। তাহলে দুইটা 0 হলেও 0 হবে, অথবা দুইটার মধ্যে যদি একটা 0 হয় তাহলে কি হবে, 0 হবে। আর দুটা স্কেলার রাশির গুণফল সর্বদা কি হবে, একটি স্কেলার রাশি হবে। তো দুটো স্কেলার রাশির গুণফল যেমন ধরো আমি 5 × 7 সমান কত হবে, 35, এটাও একটা স্কেলার রাশি হবে। এরপরে আসি আমাদের বেসিক যে আলোচনা, আমরা যাকে নিয়ে এই অধ্যায়টা পার করব সেটার নাম হচ্ছে কি, ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির প্রপার্টিসগুলো এক চোখে আমরা যদি দেখে আসি, দেখো আমরা বলেছি স্কেলার রাশির কি হবে, কোন নিয়ম মেনে চলবে, বীজগণিতের স্বাভাবিক নিয়ম মেনে চলবে, কিন্তু ভেক্টর রাশি হবে তার উল্টা। তাহলে ভেক্টর রাশি কি হবে, বীজগণিতের স্বাভাবিক নিয়মগুলো মানবে না। ভেক্টর রাশির প্রকাশ করার জন্য মান এবং দুইটাই দরকার আছে। তাই হলে কি হবে, ভেক্টর রাশির যোগ, বিয়োগ, গুণ এগুলা ভেক্টর কর্তৃক প্রদত্ত বিশেষ নিয়ম মেয়ে কি করবে, সম্পাদন করতে হবে। 2 নম্বর হচ্ছে দেখো, দুটি ভেক্টর রাশির মধ্যে কোনোটির মান যদি 0 নাও হয় তাহলে তাদের গুণফল কি হতে পারে, 0 হতে পারে। কিন্তু স্কেলার রাশির ক্ষেত্রে আমরা দেখলাম যে দুইটা রাশির মধ্যে যে কোনো একটার মান কি হতে হবে, ন্যূনতম একটার মান 0 হতে হবে। ন্যূনতম একটার মান 0 না হলে কি হবে না, সেটা 0 হবে না বা গুণফল 0 হবে না। কিন্তু দুটা ভেক্টর রাশির মধ্যে কোনো একটার মান যদি 0 নাও হয় তাহলে তাদের গুণফল কি হতে পারে, 0 হতে পারে। দুটি ভেক্টর রাশির গুণফলের গুণের প্রকৃতির উপর নির্ভর করে কি হবে, এটা একটা স্কেলারও হতে পারে অথবা একটা ভেক্টর রাশিও হতে পারে। তো দুটা ভেক্টর রাশিকে যদি আমরা গুণ করি তাহলে সেটা কি হবে, স্কেলারও হতে পারে আবার ভেক্টরও হতে পারে। ভেক্টর রাশি বিনিময়, সংযোগ এবং বন্টন সূত্র সহ আরও বেশ কিছু সূত্র আছে, সেগুলি কি করবে, মেনে চলবে। এবং ভেক্টর রাশিকে কি করা যায়, কয়েকটা উপাংশে বিভক্ত করা যায়। এরপরে আসি আমরা দেখো
ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করব, বা সাইন অফ এ ভেক্টর। তাহলে আমরা ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য যে ভেক্টরকে প্রকাশ করব তার উপরের দিকে তীর চিহ্ন, অথবা উপরের দিকে বার চিহ্ন, বা নিচের দিকে বার চিহ্ন, অথবা মোটা লেখার অক্ষরে কি করা যাবে, প্রকাশ করা যাবে। ঠিক আছে। আর একক ভেক্টর যখন আমরা প্রকাশ করব তার মাথার উপরে এরকম একটা চিহ্ন দেব, এই চিহ্নকে বলবো আমরা টুপি চিহ্ন। আর দেখো, যে প্রতীকটা দিয়ে আমরা ভেক্টর প্রকাশ করব তার দুই পাশে যদি আমরা সমান্তরাল রেখা দিই, এভাবে সমান্তরাল রেখাটা আনি, তাহলে এই সমান্তরাল রেখা দিয়ে কি হবে, রেখাটার মান প্রকাশ করবে। ঠিক আছে। আর উপরে তীর চিহ্ন দিলে কি প্রকাশ করবে, এই উপরে শুধু তীর চিহ্ন দিলে কি প্রকাশ করবে, দিক প্রকাশ করবে। তাহলে মান পেলাম, দিক পেলাম, এবং প্রতীকটাকে কিভাবে চিহ্নিত করা যায় সেটা আমরা পেয়েছি। এরপরে আসি আমরা যে জ্যামিতিকভাবে কিভাবে ভেক্টরকে রিপ্রেজেন্ট করব, বা রিপ্রেজেন্টেশন অফ এ ভেক্টর। আমরা আগের মতো দেখেছি যে ভেক্টরকে রিপ্রেজেন্টেশন করতে হলে যেহেতু মান এবং দিক দুইটাই আছে, তাহলে প্রথম হচ্ছে একটা তীর চিহ্নিত সরলরেখা দ্বারা আমরা নির্দেশ করব। তো তীর চিহ্নিত সরলরেখা, এই হলো একটা তীর চিহ্নিত সরলরেখা। যদি আমরা দেখি তাহলে এই সরলরেখাটার দৈর্ঘ্য, এই সরলরেখাটার দৈর্ঘ্য কি করবে, ভেক্টর রাশিটির মানকে প্রকাশ করবে। আর এই তীর চিহ্ন দিয়ে কি প্রকাশ করবে, দিককে প্রকাশ করবে। ঠিক আছে। তাহলে এই ভেক্টরটাকে যদি আমরা এ আর বি হিসাবে চিহ্নিত করি, দুটো পয়েন্ট, তাহলে এই ভেক্টরটার মান হবে কি, এ বি। আর তার মাথার উপরে আমরা কি করব, একটা তীর চিহ্ন দেব। তাহলে দিক হবে কোন দিক থেকে, এ শুরু আর বি শেষ। তার মানে এই মাথা থেকে শুরু হয়েছে এবং এই মাথায় গিয়ে শেষ হয়েছে। এটা হচ্ছে শুরু এবং এটা শেষ। তাহলে এই ভেক্টরটির দিক হবে এর থেকে কার দিকে, বি এর দিকে। আর মান হবে কত, আমরা বলেছি যদি আমরা উভয় পাশে সরলরেখা চিহ্নিত করি, সমান্তরাল সরলরেখা, তাহলে এটার অপর নাম হচ্ছে মডুলাস, মডুলাস। ঠিক আছে। তাহলে এই মডুলাস দিলে ভেক্টরটির কি হবে, মান প্রকাশ করবে। আর দেখো আমরা এখানে এ বি ভেক্টর যেটা পেয়েছি, এ বি ভেক্টরের দুইটা পয়েন্ট, আমরা এ আর বি পয়েন্ট। তো আমরা এ পয়েন্টকে বলতে পারি টেইল অথবা ইনিশিয়াল পয়েন্ট, আর বি পয়েন্টকে কি বলতে পারি আমরা, হেড অথবা টার্মিনাল পয়েন্ট। ঠিক আছে। তাহলে দুইটা পয়েন্ট, টেইল মানে এখান থেকে শুরু হয়েছে, আর হেড মানে এখানে গিয়ে শেষ হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত। তাহলে একটা ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করার জন্য কি করব, দেখো আগে তীর চিহ্নিত সরলরেখা দিলে সেই সরলরেখাটার কি হবে, দৈর্ঘ্য কি করবে, ভেক্টরটার মান নির্দেশ করবে, আর যে তীর চিহ্ন থাকবে সেটা দিক নির্দেশ করবে। আর সেই ভেক্টরটার মাথার উপরে তীর চিহ্ন দিয়ে আমরা সেই ভেক্টরটাকে জ্যামিতিক উপায়ে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে সিম্বলিক্যালি যদি আমরা রিপ্রেজেন্ট করি, এ বি এর মাথার উপরে যদি আমরা এরকম তীর চিহ্ন দিই, তাহলে সেটাকে কি হবে, এই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করা যাবে। তাছাড়া আরও কিছুভাবে রিপ্রেজেন্ট করা যায়, যেমন ধরো এ ভেক্টর, এই ভেক্টরের উপরে একটা সিঙ্গেল ক্যাপিটাল লেটার এ, এর উপরে যদি আমরা তীর চিহ্ন দিই, তাহলে এটাও একটা ভেক্টর হবে, এ ভেক্টর। এটাকে আমরা বলতে পারি বি ভেক্টর, হ্যাঁ, এটাকে বলতে পারি আমরা পি ভেক্টর। তারপরে আরও কিছু কিছু স্পেশাল ভেক্টর আছে যেগুলো নাম দ্বারা তারা চিহ্নিত হয়ে গেছে। যেমন ধরো এ আর, এরকম কোনো ভেক্টর থাকলে আমরা সেখানে বোঝাই নেব যে এটা কি ভেক্টর, পজিশন ভেক্টর। ফোর্স, এর দ্বারা আমরা কি বুঝে নেব, এটা ফোর্স। তারপরে ভি এর উপরে যদি এরকম আমরা একটা ভেক্টর চিহ্ন দিই, তাহলে আমরা ফিজিক্সের ভাষায় সেটা বুঝবো এটা কি মিন করছে, এখানে ভেলোসিটি মিন করছে। এখন আমরা কয়েক ধরনের ভেক্টরের টাইপস দেখব, তাদের ঘূর্ণনের উপরে বা ওরিয়েন্টেশনের উপরে ডিপেন্ড করে। তো কয়েক ধরনের ভেক্টরের সংজ্ঞা যদি আমরা দেখে আসি, আমরা দেখো এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি যে দুইটা ভেক্টর এ আর বি। তো এ আর বি দেখো সমান্তরালে আছে। তাহলে সমান্তরাল ভেক্টরের ডেফিনেশনে যদি আসি, দুইটা ভেক্টর কোন দিকে ক্রিয়া করেছে, দেখো একই দিকে ক্রিয়া করেছে। তাহলে দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল থাকে, তবে তাদেরকে আমরা কি বলবো, সমান্তরাল ভেক্টর।
বলবো। তাহলে এই ভেক্টর দুটো দেখো একই দিকে ক্রিয়াশীল আছে বলে একে আমরা কি বলছি, সমান্তরাল ভেক্টর বলছি। তার মানে এই ভেক্টরটা সামনের দিকে ক্রিয়াশীল না হয় যদি এরকম উল্টা হয়, এরকম ভাবে হলেও আমরা এটাকে কি বলবো, প্যারালাল ভেক্টর বলবো বা সমান্তরাল ভেক্টর বলবো। এবার এসে আমরা সমান ভেক্টর বা সম ভেক্টর কাকে বলবো। দেখো সমান ভেক্টর বা সম ভেক্টর, আমরা এ ভেক্টর আর বি ভেক্টরকে নিয়ে যদি চিন্তা করি, দেখো দুইটা ভেক্টরের কি হয়েছে, দেখো মান এবং দিক সমান সমান। তার মানে একই দিকে ক্রিয়া করেছে এবং ভেক্টর দুটার মান হবে কি সমান, তাহলে তাকে আমরা বলবো সমভেক্টর। তাহলে এ আর বি এখানে কি হচ্ছে, সমান ভেক্টর। এরকম ঘটনাটা যদি এরকম ঘটে তাহলে আমরা এখানে বলতে পারবো কি পি আর কিউ হচ্ছে কি সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। এবার আসি আমরা ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। দুটি ভেক্টরের মান দেখো সমান, এ ভেক্টর আর বি ভেক্টর আমরা যখন খেয়াল করি দেখবো যে দুটা ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীতমুখী। বিপরীতমুখী হলে এই ভেক্টর দুটিকে একে অপরটির কি ভেক্টর বলবো, আমরা ঋণাত্মক ভেক্টর বলবো। তাহলে এখানেও আমরা দেখো পি আর কিউ হচ্ছে কি ধরনের ভেক্টর, ঋণাত্মক ভেক্টর। এরপরে আমরা দেখব অ্যান্টি প্যারালাল ভেক্টর। এর আগে প্যারালাল দেখেছি, এখন দেখব অ্যান্টি প্যারালাল। তা দুইটা ভেক্টরকে আমরা অ্যান্টি প্যারালাল ভেক্টর বলবো যদি তারা কি করে, দেখো অপোজিট ডিরেকশনে কাজ করে। এ ভেক্টর এর ডিরেকশন এই দিকে আর বি ভেক্টরের ডিরেকশন এই দিকে, তাহলে এ আর বি কে আমরা কি বলবো, অ্যান্টি প্যারালাল ভেক্টর বলবো। সেরকমভাবে আমরা দেখো পি এবং কিউ এই দুটাকেও কি বলতে পারি, অ্যান্টি প্যারালাল ভেক্টর বলবো। এরপরে আসি আমরা সমরেখ ভেক্টর। সমরেখ ভেক্টরের অর্থ হচ্ছে যে ভেক্টর একই রেখায় অবস্থিত। তাহলে সমরেখ ভেক্টরে যদি আমরা দেখি যে একই রেখায় ক্রিয়াশীল দুই বা ততোধিক ভেক্টরকে আমরা কি ভেক্টর বলবো, সমরেখ ভেক্টর বলবো। যদি আমরা এরকমভাবে এখানে একটা ভেক্টর চিন্তা করি, ধরো এ একটা ভেক্টর, এ একটা হ্যাঁ, তাহলে এ হলো এ বি সি, এটাকেও আমরা কি বলতে পারবো, সমরেখ ভেক্টর বলতে পারবো। অর্থাৎ একই রেখায় ক্রিয়াশীল হলে তাকে আমরা বলবো সমরেখ ভেক্টর, বা ইংরেজিতে যদি বলি তাকে বলবো আমরা কোলিনিয়ার ভেক্টর। তাহলে পি এবং কিউ এটাও কোলিনিয়ার ভেক্টর, এ এবং বি এটাও কোলিনিয়ার ভেক্টর। সমরেখ ভেক্টরের পরে আমরা দেখব কোপ্লানার ভেক্টর বা সমতলীয় ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলের উপর অবস্থিত হয় তাকে আমরা কি বলবো, সমতলীয় ভেক্টর বলবো। তো এই যদি আমরা একটা তল চিন্তা করি, এই তলের উপরে কি হচ্ছে, দেখো এ বি সি ডি এই ভেক্টরগুলো সেম তলের উপরে অবস্থিত, সেই জন্য একে আমরা বলছি কি ভেক্টর, কোপ্লানার ভেক্টর বা সমতলীয় ভেক্টর। দেখো পুরোটাই কিসের উপরে অবস্থিত, এই প্লেনের উপরে অবস্থিত বললে একে আমরা বলছি কোপ্লানার ভেক্টর। তো যদি একই তলের উপরে অবস্থিত না হয় তাহলে আমরা বলবো নন কোপ্লানার ভেক্টর। তাহলে 3 or more vectors are said to be non coplanar। দেখো নন কোপ্লানার if they are distributed in space, যদি তারা স্পেসে এরকম 3 ডাইমেনশনাল স্পেসে ডিস্ট্রিবিউটেড থাকে তাকে আমরা একই প্লেনে অবস্থিত নয় এরকম বলবো, বা একে নন কোপ্লানার ভেক্টর হিসেবে আখ্যায়িত করব। তারপরে আরও কিছু ডেফিনেশন যদি দেখি, কো ইনিশিয়াল ভেক্টর। আমরা জানি ইনিশিয়াল মানে কি, শুরু। তাহলে এখানে দেখছি দেখো এ বি সি ডি এই কয়টা ভেক্টরের প্রত্যেকের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই বিন্দুটা। তো স্টার্টিং পয়েন্ট যদি সেম হয় তাকে আমরা, বা কমন হয় তাকে আমরা কি বলবো, কো ইনিশিয়াল ভেক্টর বা সমপ্রারম্ভিক ভেক্টর। একইভাবে যদি আমাদের শেষ বিন্দুগুলো টার্মিনাল পয়েন্টগুলো দেখো এ বি সি ডি এই টার্মিনাল পয়েন্টগুলো কি হয়েছে, একটা বিন্দুতে এসে মিলিত হয়েছে। তো টার্মিনাল পয়েন্টগুলো যদি একটা বিন্দুতে এসে মিলিত হয় বা কমন টার্মিনাল পয়েন্ট থাকে তাকে আমরা কি বলবো,
কোটার্মিনাল ভেক্টর হিসেবে আখ্যায়িত করব। আরও কিছু কিছু ভেক্টরের ডেফিনেশন আমরা এখানে দেখে নেব, এগুলো আমাদের অবজেক্টিভের জন্য কাজে লাগবে এবং 1 মার্কের যে প্রশ্ন আসে সৃজনশীলের সেটার জন্য কাজে লাগবে। দেখো স্বাধীন ভেক্টর, তাহলে আমরা একটা ভেক্টরের কি দেখেছি দেখো, পাদবিন্দু এবং শীর্ষবিন্দু। ওই যে আমরা দেখলাম এখানে কি লেখা ছিল, টেইল, আর এটা লেখা ছিল কি হেড। তাহলে এইরকম যদি একটা ভেক্টর হয় তাহলে এইটাকে আমরা কি বলবো, পাদবিন্দু, আর এটাকে বলবো আমরা কি, শীর্ষবিন্দু। তো যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করা যায় না বা পাদবিন্দু ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করা যায় না, করা যায়, তাদেরকে আমরা কি বলবো, স্বাধীন ভেক্টর বলবো। তার মানে পাদবিন্দু আমরা কি করব, ইচ্ছে মতো পরিবর্তন করব। হ্যাঁ, ইচ্ছে মতো যদি পরিবর্তন করি তাহলে সেই ভেক্টরের নাম হচ্ছে কি ভেক্টর, স্বাধীন ভেক্টর। আর যদি পরিবর্তন করতে না পারি, তার মানে কি, তাকে আমরা ফিক্সড করে দিই, তাহলে সেটাকে আমরা কি বলবো, সীমাবদ্ধ ভেক্টর বা লোকালাইজড ভেক্টর। তাহলে কোনো ভেক্টরের পাদবিন্দুকে যদি আমরা ইচ্ছামতো পরিবর্তন করতে পারি সেটাকে হবে আমরা স্বাধীন ভেক্টর, আর যদি পরিবর্তন করতে না পারি সেটাকে আমরা কি বলবো, সীমাবদ্ধ ভেক্টর বা লোকালাইজড ভেক্টর। এরপরে আসি আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। দেখো যে ভেক্টরের অবস্থান দৃশ্যমান, কি হবে, আমরা ভেক্টরটাকে দেখতে পারবো, বুঝতে পারবো, কিন্তু তার মান শূন্য, তাকে নাল বা শূন্য ভেক্টর বলা হবে। এই ভেক্টরের কি হবে, আদিবিন্দু এবং শীর্ষবিন্দু সেম পয়েন্টে মিলে যাবে। এই শূন্য ভেক্টরকে আমরা প্রকাশ করব 0, তারপরে যে একটা তীর চিহ্ন দিই তাহলে শূন্য ভেক্টর হিসেবে দেখাবে। এর কোনো নির্দিষ্ট দিক পাবো না আমরা, হ্যাঁ, স্পেসিফিক দিক নেই, কিন্তু এইটাও রিপ্রেজেন্ট করছে যে এটা একটা শূন্য ভেক্টর। দেখো পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল, এই হলো পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল দুইটা বল। যদি আমরা চিন্তা করি এ আর বি, দুইটা ভেক্টরকে যদি আমরা বলি এ আর বি, সমান মানে দুইটা ভেক্টরের কি হবে, যে লব্ধি বা ফলাফল এখানে কাজ করবে, বিপরীত দিকে যদি কাজ করে তাহলে সেটার মান হয়ে যাবে কি, শূন্য। তো এই ফিগারটা অনুযায়ী যদি আমরা এখানে দেখি, দেখো এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, মানে যদি আমরা মডুলাস করি তাহলে এর ফলাফল কত পাবো, 0 ভেক্টর। তার মানে এটা একটা ভেক্টর রাশি পাওয়া যাবে, আমরা এটাকে এভাবে লিখতে পারি। তার অর্থ হচ্ছে কি, দেখো কোনো বস্তুকে সমান মানের ও বিপরীতমুখী ক্রিয়াশীল, তাহলে এ আর বি দেখো সমান মানের কিন্তু ক্রিয়া করছে কোথায়, বিপরীত দিকে ক্রিয়াশীল দুটি বল দ্বারা যদি আমরা টানাটানি করি তাহলে এর উপরে যে লব্ধি বল, এই বস্তুটার উপরে যে লব্ধি বল হবে সেটা হবে কি, শূন্য হবে। কিন্তু এই শূন্য আমরা একটা কি শূন্য হিসেবে পাবো, ভেক্টর শূন্য হিসেবে পাবো। হ্যাঁ, এটাকে আমরা যদিও লিখবো এরকম, তবে এটা এই শূন্যটা হবে কি, এটা ভেক্টর শূন্য। তাহলে দেখো কোনো বস্তুকে সমান মানেরও বিপরীতমুখী ক্রিয়াশীল দুটি বল দ্বারা টানা হলে তার উপরে ক্রিয়াশীল লব্ধি বল কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এই শূন্যটিকে আমরা কি স্কেলার বলবো না, এটা বলবো একটা ভেক্টর রাশি। এরপরে আসি আমরা সঠিক ভেক্টর। যে ভেক্টরের মান শূন্য হবে না সেই ভেক্টরকে আমরা কি বলবো, সঠিক ভেক্টর বলবো। এরপরে আসি আমরা অবস্থান ভেক্টর। দেখো প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামো বলতে আমরা কি বুঝবো সেখানে আসি। দেখো কোনো বিন্দুর ধরো সঠিক অবস্থান যদি জানতে হয় তাহলে সেই বিন্দুকে কোনো না কোনো বিন্দুর সাথে তুলনা করতে হয়, ঠিক আছে। তাহলে কোনো বিন্দুর সঠিক অবস্থান যদি আমরা জানতে চাই তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোন দিকে কত দূরে সেই বস্তুটা আছে সেটা যদি জানি আমরা, তাহলে এই যে নির্দিষ্ট বিন্দুর সাথে আমরা তুলনা করব, এই নির্দিষ্ট বিন্দুকে বলা হবে প্রসঙ্গ বিন্দু। তাহলে প্রসঙ্গ কাঠামোর এই যদি আমরা এই পি বিন্দুটা যদি আমরা এখানে ধরি, এই পি বিন্দুর অবস্থান যদি আমরা এখানে নির্ণয় করতে চাই তাহলে এইখানে একটা নির্দিষ্ট বিন্দু ধরব। এই নির্দিষ্ট বিন্দুকে যদি আমরা মূল বিন্দু বলি, তার কোঅর্ডিনেট যদি এরকম বলি, তাহলে এই প্রসঙ্গ কাঠামোর এই
মূল বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্ব বের করব, যে ভেক্টর দ্বারা বা পজিশন বের করব, সেটাকে আমরা কি বলবো? অবস্থান ভেক্টর বলবো। তো এইটা ফিগারটা যদি আমরা দেখি, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স, ওয়াই এবং জেড অক্ষ বরাবর কোনো বিন্দুর অবস্থান, যেমন ও বিন্দু, এই এ বিন্দু, ও হচ্ছে মূল বিন্দু, এর অবস্থান আর যদি আমরা বের করি, তাহলে সেটাকে আমরা কি বলবো? অবস্থান ভেক্টর বলবো। তাহলে এখানে ও হচ্ছে মূল বিন্দু এবং এ হচ্ছে কাঠামোতে অবস্থা একটা বিন্দু, তাহলে আমরা এটাকে রিপ্রেজেন্ট করব ও এ সমান সমান কত? আর। সেই আয়ত একক ভেক্টর বা রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা জানি তিনটা ধনাত্মক অক্ষ কি কি আছে, এক অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এইগুলোকে কি বলবো? আয়তকার বা আয়ত একক ভেক্টর। তো এক্স অক্ষ বরাবর ভেক্টর হচ্ছে আই দ্বারা রিপ্রেজেন্ট করি আমরা, ওয়াই অক্ষ বরাবর জে দ্বারা রিপ্রেজেন্ট করি এবং জেড অক্ষ বরাবর কি দ্বারা রিপ্রেজেন্ট করি? কে দ্বারা রিপ্রেজেন্ট করি, কে দ্বারা রিপ্রেজেন্ট করি আমরা। এইগুলাকে বলা হবে আয়ত একক ভেক্টর। এবার আসি আমরা একক ভেক্টর। যে সকল ভেক্টরের মান 1 তাদেরকে আমরা কি বলবো? একক ভেক্টর বলবো। অশূন্য বা মান শূন্য নয় এরকম একটি ভেক্টরকে তার মান দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে কি পাওয়া যাবে? একক ভেক্টর পাওয়া যাবে। আর এর দিক হয় কোন দিকে? মূল ভেক্টরটা যে দিকে ছিল সেই দিকে। যেমন এখানে ধরো এ ভেক্টর যদি আমরা দেখতে পাচ্ছি এর মান শূন্য নয়, তাহলে এ ভেক্টরকে তার মান কিভাবে বের করব? আমরা এইভাবে মডুলাস দিয়ে বের করব। তার মান দিয়ে যদি ভাগ করি, তাহলে যে ভেক্টরটা পাওয়া যাবে তাকে আমরা কি বলবো? একক ভেক্টর বলবো। তার মানে যে কোনো ভেক্টরের একক ভেক্টর যদি আমরা পেতে চাই, তার কি দিয়ে ভাগ করতে হবে? নিজের মান দিয়ে ভাগ করতে হবে। একে রিপ্রেজেন্ট করব আমরা এরকম, এ যদি একটা ভেক্টর হয় তাহলে তার একক ভেক্টর, এর উপরে আমরা একটা ক্যাপ বসাবো সমান সমান ভেক্টর এ ডিভাইডেড বাই তার মান। এরপরে আমরা ভেক্টরের আরও কয়েকটা প্রপার্টিস জানবো। যেমন দেখো, সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়। তারপরে আবার একটি বিপ্রতীপ ভেক্টরকে সমরক ভেক্টর হিসাবে আমরা আখ্যায়িত করতে পারবো। তারপরে আমরা এটাকে স্বাধীন ভেক্টর শিখলাম। দেখো, স্বাধীন ভেক্টরের পাদবিন্দু তো কখনোই মূল বিন্দুতে হবে না, আর ভেক্টরের মান কখনো ঋণাত্মক হতে পারে না। ঠিক আছে, তাহলে কি হবে? ভেক্টরের মান কখনো ঋণাত্মক হতে পারে না। ভেক্টরের আগে যদি আমরা একটা ঋণাত্মক চিহ্ন দিই, সেই ঋণাত্মক চিহ্ন দিয়ে কি বলে? দিক বোঝায়। যেমন ধরো, আমরা এই যদি একটা ভেক্টর এ আর বি বলি, তাহলে এইটার উপরে যদি আমরা এই পি ভেক্টর বলি, আর এইটাকে যদি আমরা এই পাশে তৈরি করি, তাহলে এ আর বি, এটা কি হলো? মাইনাস পি। তাহলে এই মাইনাস চিহ্নটা কি প্রকাশ করছে? বিপরীত দিক বোঝাচ্ছে। এই মাইনাস চিহ্নটা ভেক্টরের মান যে ঋণাত্মক সেটা প্রকাশ করে না, কি প্রকাশ করে? চিহ্ন প্রকাশ করছে। তার ঋণাত্মক চিহ্ন দ্বারা কি প্রকাশ করছে? বিপরীত দিক প্রকাশ করছে। এরপরে আসি আমরা যে নাল ভেক্টর পেলাম, আমরা নাল ভেক্টরের সুনির্দিষ্ট কোনো দিক থাকবে না। এই নাল ভেক্টরকে প্রকাশ করব আমরা, যদিও আমরা জানি যে নাল ভেক্টরকে প্রকাশ করতে হয় এরকমভাবে, তার মানে জিরোর উপরে ভেক্টর চিহ্ন দিয়ে সমান সমান জিরো লিখি। এই নাল ভেক্টরের স্পেসিফিক কোনো ডিরেকশন নেই। তো তোমাদের জন্য একটা হোম টাস্ক থাকলো। সেই হোম টাস্ক হচ্ছে তোমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য পড়ার চেষ্টা করবা, এবং স্কেলার রাশি এবং ভেক্টর রাশির পার্থক্য সামনের ক্লাসে হোম টাস্ক আকারে উপস্থাপন করবা। আমরা সামনের ক্লাসে এরপরের অংশ ভেক্টরের অভিক্ষেপ নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা এ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলা তাদের সকলকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো। আল্লাহ হাফেজ।